আমার নাম তিশা, বয়স 24, বিবাহিত। আমার স্বামী সৌদি আরব থাকে। আমার বিয়ে হয় যখন আমার বয়স 22 বছর। আমার স্বামী বিয়ের 2 বছরে 2 বার মাত্র দেশে এসেছে, তাও প্রতিবার 1.5 মাস থেকে চলে যায়। সেখানে তার দোকান আছে, তা নিয়ে সে ব্যস্ত থাকে। সে যখন দেশে থাকে তখন আমার আর তার খুব ভালোই চলে। আসলে স্বামী বিদেশ, তাই আমি বিভিন্ন পার্টি অনুষ্ঠানে গিয়ে ভালোই এনজয় করি। আমি দেখতে খুবই সুন্দরী। বিয়ের আগে যে কোনো ছেলে আমাকে দেখলেই তাদের মাথা গরম হয়ে যেত আর আমার পিছু নিত। আমি বিনোদনে খুবই এক্সপার্ট। যখন আমার বয়স 14 তখন থেকে আমি আমার বাসার প্রাইভেট শিক্ষকের সাথে এনজয় করতাম। তাছাড়া 16 বছর বয়সে আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার পাশের বাসার এক বড় ভাইয়ের সাথে রিলেশন ছিল। মাঝে মধ্যে তার সাথেও আমি রোমান্টিক মুহূর্তে চলে যেতাম। ইন্টারের পর আমার পরিবার চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসে বাবার ট্রান্সফারের কারণে। ঢাকায় আসার প্রায় 2 বছর পর যেখানে বাসা ভাড়া নিই সেখানের বাড়িওয়ালার ছেলের সাথে আমার রিলেশন হয়। তখন আমি তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম আর আনন্দ করতাম। ভালোবাসার টানে সে আমাকে অনেক সময় রোমান্টিক হতে চাইতো, বাট আমি তাকে সুযোগ দিতাম না। তাকে বলতাম বিয়ের আগে কখনো খারাপ কিছু করা যাবে না। সে আমার জন্য এতটাই পাগল ছিল যে সে বারবার বলতো, যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। আর তাছাড়া আমি প্রায়ই বলতাম, তোমার আর আমার সম্পর্ক তোমার আমার ফ্যামিলি মানবে না আর আমরা পালাতেও পারবো না। তখন সে আমাকে বলল, যেহেতু তোমার আর আমার ফ্যামিলি কেউ মেনে নিবে না, তাই একটি কাজ করি, চলো আমরা একটি ভুল করে ফেলি। আমিও রাজি হয়ে গেলাম। এভাবে প্রায় 1 বছর বাড়িওয়ালার ছেলের সাথে ছুটিয়ে প্রেম করলাম। মাঝে মাঝে তার আর আমার সাথে অনেক কিছুই হতো। সে খুব ভালো ছিল, আমার সকল প্রকার গোপনীয়তা রক্ষা করত। তবে একটা কথা ঠিক যে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সুসম্পর্ক থাকে তাহলে তার চেহারা সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। ঠিক আমারও পেয়েছিল। তাই তো অনার্স ফাইনাল ইয়ারে থাকতে আমার বিয়ে হয়ে গিয়েছিল 35 বছর বয়সী এক প্রবাসীর কাছে। যাই হোক, এবার আসল কথায় আসি। বিয়ে প্রায় 2 বছর হয়ে গেল। একদিন স্বামী সৌদি থেকে আসলো। তখন আমার শরীর খারাপ ছিল। সে আমাকে বলল, চলো সিলেট থেকে ঘুরে আসি। সিলেট যেতে যেতে তোমার শরীর ভালো হয়ে যাবে। সেখানে প্রাকৃতিক পরিবেশ, তোমার নিকট অনেক আনন্দ পাবা। আমিও রাজি হয়ে গেলাম। 4 দিন পর সে ট্রেনের টিকিট জোগাড় করে বলল, আজ রাতের ট্রেনে আমরা সিলেট যাব। যথারীতি আমরা সবকিছু গুছিয়ে রেল স্টেশনে গেলাম এবং ট্রেনের কেবিনে ঢুকলাম। ট্রেনের কেবিনে নিচে 2টা এবং উপরে 2টা বেড। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে প্রায় 4-0 বছরের কাছাকাছি এক ভদ্রলোক আমাদের কেবিনে আসে এবং আমাদের অপোজিট সাইডের নিচের বেডে বসে। ভদ্রলোকের সাথে আমার স্বামী পরিচিত হল। ভদ্রলোকের নাম হাবিব। পেশায় একজন ব্যবসায়ী, তামাবিলে একটা রিসোর্টের মালিক। যাক, এভাবে তারা গল্প করতে করতে কেবিন থেকে বের হলো। প্রায় 1 ঘন্টা পর ওরা বাহির থেকে আসলো। হাবিব আমাকে আর চোখে দেখতে লাগলো। আমি আমার স্বামীকে বললাম, আমি চা খাবো। আমার স্বামী চা আনতে বের হয়ে গেল। সে বের হবার 10 মিনিট পর হাবিব আমার সাথে গল্প করতে করতে বলল, আমার মনে হয় আপনার অনেক কষ্ট হয়, কারণ সে বাহিরে থাকে, আপনার অনেক প্রয়োজন মিটে না। এই বলে সে আমার দিকে রোমান্টিক নজরে তাকালো। তার তাকানো দেখে আমার কেমন জানি মনে হলো। আমার মনের ভিতরটা কেমন জানি ধপ করে উঠল। সে তখন আমাকে বলল, আপনি অনেক সুন্দর, আমি আপনাকে একটু ভালো করে দেখতে চাই, প্লিজ আমার দিকে তাকান। আমি বললাম, আমার স্বামী চলে আসবে, আপনি আপনার সিটে চলে যান। সে বলল 1 ঘন্টার আগে আসতে পারবে না। তারপর ভদ্রলোক হাবিব তার সিটে চলে গেল। আমি বাথরুমে গিয়ে কুলি করে আসলাম। এসে দেখি সে 3টা জুসের বোতল বের করে রাখলো এবং একটা জুসের বোতল থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ খেয়ে বাকি অংশগুলোতে একটা সিরাপ ঢেলে বোতলটা পূর্ণ করে দিল এবং বলল, আপনার স্বামী আসলে তাকে এই বোতলের জুসটা খাইয়ে দিবেন, তাহলে সে ঘুমিয়ে যাবে। যথারীতি স্বামী আসলো চা নিয়ে। আমি চা খেলাম। এরপর আমরা 3 জন গল্প করতে লাগলাম। গল্পের এক পর্যায়ে আমরা 3 জনেই জুস খেলাম। আমার স্বামীও নির্ধারিত বোতলের জুস খেল। আমি ভয়ে ছিলাম, কারণ সে যদি বুঝে যায় এখানে কিছু মেশানো আছে। জুস খাওয়ার প্রায় 15 মিনিট পর আমার স্বামী গভীর ঘুমে তলিয়ে গেল।
ভদ্রলোক হাবিব বলল সে এখন আর 6 ঘন্টা পর্যন্ত উঠবে না। এটা অ্যানেস্থেসিয়ার মতো কাজ করবে। তারপরেও সে তার চোখ ও হাত বেঁধে দিল। হঠাৎ অপরিচিত একটা লোকের সাথে আমার এসব কি হচ্ছে? আর কেনই বা আমি কথায় সায় দিচ্ছি, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে আমি কোনো এক জাদুর মধ্যে পড়ে গেছি। এরপর আমি হাবিবের কাছে গেলাম, কিন্তু আমার মন খারাপ। তারপরেও সে আমাকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করছে। তারপর বাধ্য হয়ে আমিও তাকে রেসপন্স করলাম। তারপর সে আর আমি গল্পে মেতে উঠলাম। গল্প করতে করতে হঠাৎ দেখি সে আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমরা গল্প করতে করতে দুইজনের মধ্যে এতটাই ফ্রি হয়ে গেলাম যেন হাজার হাজার বছরের পরিচিত প্রেমিক যুগল। তারপর হঠাৎ আমি লক্ষ্য করলাম হাবিব ভাই আমার সাথে কেমন যেন আচরণ করতে শুরু করল। রাতের অন্ধকার, অপরদিকে ট্রেন চলছে প্রচুর গতিতে, আর আমরা দুজন একটি ট্রেনের কেবিনে, আর অপরদিকে আমার স্বামী পড়ে পড়ে ঘুমুচ্ছে। রাত তখন 1টা বাজে, কেবিনে সবাই ঘুমিয়ে বিভোর, আর এই দিকে আমার আর হাবিব ভাইয়ের গল্প চলছেই। তারপর হাবিব ভাই শেষ পর্যন্ত তার ইচ্ছা পূরণে সক্ষম হয়েছিল। আসলে ট্রেনের মধ্যে রোমান্টিক গল্প করা এবং একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়া সত্যিই একটা রোমান্টিকতার ভিতরেই আমার মনে হচ্ছিল সর্বোচ্চ রোমান্টিকতা। এইভাবে তার আর আমার আনন্দঘন মুহূর্ত চলছিল। এভাবে হাবিব ভাই আর আমি রোমান্টিকতার মধ্যে কখন যে 4-5 ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না। খুব ক্লান্তি লাগছিল। একটু পর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সকালে ট্রেন সিলেট স্টেশনে আসলো। আমার স্বামী আধো জাগরণে ট্রেন থেকে নামলো। হাবিব আমার স্বামীকে বলল, আপনারা কোথায় যাবেন? আমার স্বামী বলল, তামাবিল, জাফলং, সিলেট। তখন সে বলল, তামাবিলে আমার আর আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, আপনারা চাইলে আমার সাথে চলেন। আপনি আমার বন্ধুর মতো, আপনাদের থেকে কোনো বিল নেব না, আপনারা আমার গেস্ট। আমার স্বামীও রাজি হয়ে গেল। তারপর আমরা তার গাড়িতে করে তামাবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সে বলতে লাগলো তার রিসোর্টের কথা। মোট 6টা 2 তলা বাড়িতে 4টি করে মোট 30টি রুম তারা ভাড়া দেয়, আর একটা বাড়ির 4টা রুমে তারা মালিকপক্ষের কেউ আসলে থাকে, আর একটা সেন্ট্রাল ডাইনিং, জিম, কমন রুম, সামনে একটা রিসেপশন। মোট 200 একর জায়গা জুড়ে এই ব্যবস্থা। বাকি অংশ বাগান, পুল ও পুকুর। এইসব কথা বলতে বলতে আমরা 2 ঘন্টার মধ্যে তামাবিলে হাবিবের রিসোর্টে চলে আসলাম। আসার পর আমরা হাবিবের মালিকপক্ষের বিল্ডিংয়ের একটা রুমে উঠলাম। গোসল করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আমরা স্বামী স্ত্রী ঘুমে গেলাম। আমি তো রাতে ঘুমাতে পারিনি, আর স্বামীর এখনো সেই সিরাপ মেশানো জুসের প্রভাব। দুপুর 2টায় ঘুম ভাঙল। আমরা 2 তলা রুম থেকে নিচতলায় ডাইনিং এ হাবিব সহ খাবার খেলাম। এরপর রুমে চলে আসলাম। আমি আমার স্বামীকে কিছু জিনিসের লিস্ট দিলাম, বললাম এগুলো কিনে নিয়ে আসতে হবে, রাতে এগুলো নিয়ে আসলে কাল আমরা বেড়াতে বের হব। বিকাল 4টায় হাবিব আসলো সাথে একজনকে নিয়ে। তার নাম শেরমান। সে হচ্ছে হাবিবের এই রিসোর্টের পার্টনার। আমার স্বামী বলল, আপনারা তো বিশাল সাম্রাজ্য করেছেন। আমি বললাম, সাম্রাজ্য নাকি ছাই, নরমাল হোটেলের মতো। তখন শেরমান আমাকে বলল, ভাবি আপনি এই বিল্ডিং দেখে কখনো বাকি 8টা বিল্ডিং জাজ করতে পারবেন না। আসুন আপনাকে আমাদের সব বিল্ডিং ও পুরো প্রজেক্ট ঘুরে দেখাই। তখন আমার স্বামী আমাকে বলে, ঠিক আছে তুমি যাও, আমি বাহিরের থেকে এগুলো কিনে আনি। তখন হাবিব ভাই প্রশ্ন করল, কি জিনিস লাগবে ভাই? আমার স্বামী বলল, লিস্ট দেখিয়ে, এগুলো। হাবিব ভাই লিস্ট দেখে বলল, এগুলো সিলেট ছাড়া এখানে কোথাও পাবেন না। তখন আমার স্বামী বলল, তাহলে সিলেট যাই, এখান থেকে সিলেট যাওয়া আসার জন্য কোনো রিজার্ভ গাড়ি পাবো? হাবিব বলল, আমার সিলেটে কাজ আছে, চলেন গল্প করতে করতে একসাথে যাই। আপনাকে মার্কেটে নামিয়ে দিয়ে আমি কাজ সেরে চলে আসব, তারপর একসাথে ব্যাক করব। এই বলে আমার স্বামী আমার থেকে বিদায় নিল। হাবিব বিদায় নেওয়ার সময় আমার দিকে একটা চোখে ইশারা মারল। তারপর ওরা বের হয়ে গেলে আমি শেরমান সাহেবের সাথে বের হলাম। তার সাথে একটা বিল্ডিং ঘুরে 2 নাম্বার বিল্ডিংয়ে গেলাম। বিল্ডিংগুলোতে যে ওরা গলফ ক্লাবের গাড়িগুলো ব্যবহার করে। 2 নাম্বার বিল্ডিংয়ে 2য় তলার একটা রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি ওখানে 2 জন ফরেনার আছে। শেরমান ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল।
ওরা আমার সাথে পরিচিত হয়ে হ্যান্ডশেক করল। আমিও এটা ওদের রীতি মনে করলাম। ওরা ওদের নাম বলল, হেনাথন এবং নীলবার্ড। এরা নাইজেরিয়ান। হেনাথন আর নীলবার্ড ড্রিঙ্কস করছিল। ওরা আমাকে ও শেরমানকে এক পেক দিল। আমি খাচ্ছি না দেখে শেরমান বলল, কেউ কিছু দিলে খেতে হয়, না হলে এরা মাইন্ড করবে। তখন আমি এক গ্লাস খেলাম। এরপর ওরা আমাকে আরেক গ্লাস দিল। আমিও শেরমানের দিকে তাকালে সে আমাকে খেতে বলে হয়। এক গ্লাস খাওয়ার পর আমার গরম লাগছিল। তখন নীলবার্ড আমাকে বাতাস করতে লাগলো। আর হেনাতন আমার সামনে তার ল্যাপটপ ছেড়ে দিল। ল্যাপটপে ওদের দেশের কিছু ছবি ছিল। আমি ছবিগুলো দেখতে লাগলাম। এমন সময় ওরা আমাকে আরেক গ্লাস ড্রিঙ্কস দিল। আমি ওটা হাতে নিয়ে ছবি দেখতে দেখতে সামনে গিয়ে দেখি ওগুলো খারাপ ছবি। ছবিগুলো দেখে আমার ভালো লাগতেছিল না। আমি ছবি দেখতে দেখতে ওরা আমাকে আরেক গ্লাস ড্রিঙ্কস দিল। আমি ড্রিঙ্কস নেওয়ার সময় খেয়াল করলাম রুমে শেরমান নাই। আর ড্রিঙ্কস করে আমার মাথা যেন কেমন করছে, শরীরে অন্যরকম একটু এনার্জি পাচ্ছি। তারপর আমি একটু চোখ ফিরিয়ে তাদের দিকে তাকালাম। তাদের দিকে তাকাতেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর তারা আমাকে কোথায় নিয়ে গেল, কি করলো, কিছুই বুঝতে পারলাম না। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমার হুঁশ ফিরল। যখন আমার হুঁশ ফিরল তখন আমার খুব খারাপ লাগছিল। আমার কাছে মনে হয়েছিল যে বড় কোনো গাড়ির ধাক্কার অ্যাক্সিডেন্টে আমার হাড় ঘুর সব লন্ড ভন্ড হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে উঠলাম। উঠে আমরা যে রুমে উঠেছিলাম সেই রুমে গেলাম। কিছুক্ষণ পর আমার স্বামী আসলো। এসে দেখি আমি অসুস্থ। তারপর সে আমার জন্য ঔষধ আনলো। আমি ঔষধ খেয়ে রাতে গভীরভাবে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে স্বামী চলে গেলেন নাস্তা আনতে। ঠিক এই মুহূর্তে আমার মোবাইলে একটি ভিডিও আসলো। ভিডিওটা দেখে আমার মনে হলো পায়ের নিকট থেকে মাটি সরে গেছে। গতকাল তারা আমাকে চেতনা নাশক ঔষধ সেবন করে যা করছিল তারা তা সব ভিডিও করে রেখেছে। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। মনের ভিতরটা হু হু করে কেঁদে উঠল। আর মনে মনে ভাবলাম, কি করলাম আমি বিদেশিদের বিশ্বাস করে? তারা আমার এত বড় ক্ষতি করল। কি দোষ করেছিলাম আমি তো শুধু তাদেরকে বিশ্বাস করেছিলাম। তারপর আমি তাকে বললাম, কে আপনি? সে বলল, এখনো চিনতে পারছো না? আমি বললাম, না। তাহলে পরে কথা হবে। এই বলে সে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী নাস্তা নিয়ে আসলো বাহির থেকে। আমরা দুজন মিলে নাস্তা করলাম। তারপর আমি আর আমার স্বামী জাফলং গেলাম। সেখানে সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়লাম। রাতে খাওয়া দাওয়া করে মাত্র শুইতে যাব। ঠিক এই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, টেবিলের পাশে একটি ঔষধ রাখা আছে। এইটা আপনার স্বামীকে চায়ের সাথে মিশিয়ে খাওয়ান। তাহলে আপনার স্বামী 6 ঘন্টার জন্য হুঁশ হারিয়ে ফেলবেন। তারপর আপনি আমাদের এখানে চলে আসেন। আর যদি না আসেন তাহলে আপনার এই ভিডিও আপনার স্বামীর নিকট পাঠিয়ে দিব। আমার ইজ্জত বাঁচাতে আমি তাদের কথা মতো কাজ করলাম। সেখানে গিয়ে দেখি আজকেও বিদেশি লোক আমার জন্য অপেক্ষা করছে। তাদের দেখেই আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু কি করব? আমি যে তাদের ফাঁদে ধরা খেয়ে গেলাম। এখন তাদের কথা মতো না চললে তারা আমার সব ফাঁস করে দিবে। অবশেষে তারা তাদের উদ্দেশ্য পূরণ করলই। কিন্তু তারা আজকের ঘটনাটিও যে কিভাবে রেকর্ড করে রেখেছে তা আমি কিছুতেই বুঝতে পারলাম না। এইভাবে 1 সপ্তাহ পর আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। গ্রামের বাড়িতে আসার 2 দিন পর আমার মোবাইলে ইমুতে আরেকটি ভিডিও ক্লিপস আসলো। তার কিছুক্ষণ পর আরেকটি মেসেজ আসলো। সেখানে লেখা ছিল, আমরা সব জানি আর 15 দিন পর আপনার স্বামী বিদেশ চলে যাবে। তখন আপনি হবেন আমাদের সম্মানিত অতিথি। আপনার স্বামী চলে গেলে আপনি স্থায়ীভাবে আমাদের রিসোর্টে চাকরি করতে হবে। এতে আপনি মোটা অঙ্কের বেতন পাবেন। আর আমাদের বিদেশি ক্লায়েন্টরা আপনাকে অনেক পছন্দ করেছে। আশা করি আপনি আমাদের কথার মর্যাদা রাখবেন। আর না রাখলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। আর আমরা এও চাই না আমাদের ব্যবসার ক্ষতি হোক। সুতরাং আমরা আশা করি আপনি আমাদের এখানে চাকরিটা অবশ্যই করবেন। ধন্যবাদ। তাদের কথাগুলো শুনে আমার মনে হলো মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছে। কি করব বুঝতে পারছি না। খুব টেনশনের মধ্যে কাটছিল আমার সময়। তারপর 15 দিন পর আমার স্বামী বিদেশ চলে গেল।
তারা আমাকে বারবার হুমকি দিতে লাগলো। বুঝতে পারছি এখন আমার সব ফাঁস হয়ে যাবে। এই ভয়ে আমি তাদের কথা মতো তাদের এখানে চলে গেলাম। তারা আমাকে সম্মানের সাথে গ্রহণ করল। তারপর তারা আমার দ্বারা তাদের ব্যবসা নিয়ন্ত্রণ করে, আর এই জন্য তারা আমাকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকাও দেয়। আমি আমার স্বামীর অন্তরালে যে সব কাজ করে বেড়াই, সত্যিই আমি তার জন্য অনুতপ্ত, কিন্তু এ রাস্তা থেকে বের হয়ে আসার কোনো উপায় নেই। বুঝতেই পারছি না আমার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে গেল। আর এই জন্য সবচেয়ে বেশি দায়ী হলো আমার আবেগ। আমার আবেগেই আমার ধ্বংসের মূল কারণ। আজকে যদি আমি পরপুরুষের সাথে এইভাবে বেহায়ার মতো গল্প করতে না আগ্রহী হতাম, তাহলে আজকে আমার জীবনে এই করুণ পরিস্থিতি হতো না। পরিশেষে আমার বোনদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা স্বামী ছাড়া আর অন্য কারো নিকট এমন আবেগী হই না, তাহলে হয়তোবা আমার মতো পরিস্থিতি শিকার হতে হবে। সবকিছু শেষে এটাই আমি স্পষ্ট বুঝতে পারলাম যে একজন মেয়ে বা মহিলার নিকট সবচেয়ে নিরাপত্তার স্থান হলো তার স্বামীর আশ্রয়। এই আশ্রয় ছাড়া